সবাই কেমন আছেন? ইয়াসিন আহমেদ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। গাইস, আমি চলে আসলাম কক্সবাজার থেকে আসছি মহেশখালী। এই মহেশখালীর জিরো পয়েন্টে এসেছি অটো দিয়ে। জিরো পয়েন্টের যে সৌন্দর্যটুকু, ঝাউবন, ঝাউ গাছ, তারপরে এখানে লবণ চাষ করা হয়, এগুলা দেখেছি, ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। সঙ্গেই থাকুন, ইয়াসিন আহমেদের ব্লগের সাথেই থাকুন। সবুজের নোনা জলের পানি, বাংলাদেশের লবণ উৎপাদনের ইতিহাস। লবণ উৎপাদন আদিকাল থেকে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটি দেশীয় শিল্পযোগ্য ছিল। ১৬ শতাব্দীর দিকে মুলগি নামে পরিচিত চট্টগ্রামে এক শ্রেণীর লোক আদিকাল থেকে সমুদ্রের পানি সিদ্ধ করে লবণ উৎপাদন করত। বাংলাদেশ যেভাবে লবণ উৎপাদন করা হয়, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে উৎপন্ন লবণকে কেন্দ্র করে বৃহৎ লবণ শিল্প গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রের নোনা পানি দ্বারা ডিসেম্বর হতে মধ্য মে পর্যন্ত লবণ উৎপাদিত হয়ে আসছে। বর্তমানে খুলনা, সাতক্ষীরা অঞ্চলে লবণ উৎপাদন শুরু হয়েছে। পাগল লেগে থাকে একদম। ভাই, আমাদের একজন ইউটিউবার এই যে ধরতেছে ক্যামেরা নিয়ে লবণ খাওয়ার জন্য। ২০০১ সাল থেকে পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদন শুরু হয়। সনাতন পদ্ধতিতে একর প্রতি লবণের উৎপাদন ছিল ১৭.২৫ মেট্রিক টন এবং নতুন পদ্ধতিতে প্রতি একরের লবণ উৎপাদিত হয় প্রায় ২১ মেট্রিক টন। এই পদ্ধতিতে সনাতন পদ্ধতির তুলনায় ৩৫% অধিক ও আন্তর্জাতিক মানের লবণ উৎপাদিত হয়, যা দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা সম্ভাবনা সৃষ্টি করে। শ্রমনিবিড় লবণ শিল্প আমাদের অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। লবণ উৎপাদন থেকে মিল পর্যায়ে প্যাকেটজাত হওয়া পর্যন্ত এই শিল্পের সঙ্গে প্রায় ৫ লাখ লোক জড়িত। দুঃখের বিষয়, বর্তমানে লবণ শিল্পের দুরবস্থা চলছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে প্রায় ১৪০০ একর জমির অধিগ্রহণ করায় লবণ চাষের মূল জমির পরিমাণ কমে এসেছে।